প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে আলোচনা। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেটি অনার্স সেকেন্ড ইয়ারের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ের একটি অধ্যায়, ব্যবস্থাপনা দ্বিতীয় বর্ষের প্রিন্সিপালস অফ ফিনান্সের একটি অধ্যায়, থার্ড ইয়ারের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1-এর একটি অধ্যায় এবং MBA প্রথম পর্বের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আজকে আপনাদেরকে নিয়ে আসতেছি আমি ক্যাশ ফ্লো স্টেটমেন্টের আলোচনায়। চলুন দেখে নিচ্ছি। তাহলে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের বাংলা হলো নগদ প্রবাহ বিবরণী। প্রবাহ শব্দের অর্থ হলো আসা যাওয়া। আসা যাওয়া হলো নগদ টাকার আগমন বা নগদ টাকার চলে যাওয়া। এই যে নগদ টাকার আসা এবং নগদ টাকার যাওয়া, এগুলোকে যখন একটা বিবরণীর মাধ্যমে, একটা তালিকার মাধ্যমে উপস্থাপন করা হয়, তাকেই নগদ প্রবাহ বিবরণী বলা হয়। দেখে নিচ্ছি এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কিভাবে করব, কয়টি পদ্ধতিতে করব একটু দেখে নেন। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দুটি পদ্ধতিতে করা হয়। এক নাম্বার ইনডাইরেক্ট মেথড, 2 নাম্বার ডিরেক্ট মেথড। এক নাম্বার ইনডিরেক্ট মেথড, 2 নাম্বার ডিরেক্ট মেথড। প্রশ্নে কিন্তু দুইটি মেথড কখনো চায় না, যে কোনো একটি মেথড চাইবে। হয় ইনডাইরেক্ট মেথড আসবে নতুবা ডিরেক্ট মেথড আসবে, যে কোনো একটি মেথডের অঙ্ক আপনাদের পরীক্ষার খাতায় করতে হয়। বা বিগত সালের প্রশ্নগুলো যদি আপনারা বিশ্লেষণ করে দেখেন, তাহলে দেখবেন এই দুইটি অধ্যায়ের মধ্য থেকে, ভুল বলেছি, দুইটি পদ্ধতির মধ্য থেকে যে কোনো একটি পদ্ধতির মাধ্যমে এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে বলা হয়ে থাকে। তো আসেন, ইনডিরেক্ট মেথড বা ডিরেক্ট মেথড, যে মেথডেই অঙ্কটা করি না কেন, আমাকে 4টা ধাপ অতিক্রম করতে হবে। কয়টি ধাপ? 4টি ধাপ অতিক্রম করতে হবে। এ, ক্যাশ ফলো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। বি, ক্যাশ ফলো ফ্রম অ্যাডজাস্টমেন্ট টু রিকনসিল। সি, ক্যাশ ফলো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ডি, ক্যাশ ফলো ফ্রম ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস। আপনি যদি ইনডাইরেক্ট মেথডে অঙ্কটি করেন, তথাপিও এই 4টা স্টেপ আপনাকে করতে হবে। আর অঙ্কটি যদি আপনি ডিরেক্ট মেথডে করেন, তথাপিও আপনাকে এই 4টা স্টেপ মাস্ট বি অতিক্রম করতে হবে, মাস্ট বি পার করতে হবে। তাহলে অঙ্কটি ডিরেক্ট মেথড আর ইনডাইরেক্ট মেথড যেটাই করতে বলুক না কেন, মনে রাখবো আমরা 4টা স্টেপ, অর্থাৎ ওই স্টেটমেন্টের ভিতরে বা ওই ছকের ভিতরে আমাদের 4টি স্টেপ করতে হবে। যে 4টি স্টেপ আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন। এখন আমি এর কিছু গুরুত্বপূর্ণ টিপস আমি লিখে দিচ্ছি, যেগুলো অঙ্ক করার জন্য আপনার দরকার হবে। এগুলো ছাড়া হয়তো বা অঙ্কটা করা সম্ভবপর হবে না, সেই বিষয়টা থেকে আমি কথা বলতেছি প্রিয় বন্ধুরা। এখানে 4টা স্টেপ আমি লিখে দিয়েছি। সেই 4টা স্টেপের আলোকে আলোচনা হবে সকল প্রকার স্থায়ী সম্পদের ক্রয় বিক্রয়গুলো, সকল প্রকার স্থায়ী সম্পদের ক্রয় বিক্রয়গুলো, সকল প্রকার স্থায়ী সম্পদের ক্রয় বিক্রয়গুলো, সকল প্রকার স্থায়ী সম্পদের ক্রয় বিক্রয়গুলো শুধুমাত্র ইনভেস্টিং, সকল প্রকার স্থায়ী সম্পদের ক্রয় বিক্রয়গুলো শুধুমাত্র ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে ব্যবহার হবে। অর্থাৎ প্রশ্নটিতে যত প্রকার স্থায়ী সম্পদের ক্রয় বিক্রয় থাকুক না কেন, এই স্থায়ী সম্পদের ক্রয় বিক্রয়গুলো শুধুমাত্র আমাদের ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে ব্যবহার হবে। এই স্থায়ী সম্পদের ক্রয় বিক্রয়গুলো অন্য কোথাও ব্যবহার করা যাবে না বা অন্য কোথাও ব্যবহার হবে না। তাহলে কি করে বুঝবো যে স্থায়ী সম্পদ ক্রয় করা হলো, কি করে বুঝবো আমরা স্থায়ী সম্পদ বিক্রয় করা হলো, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। স্থায়ী সম্পদের পরিমাণ, স্থায়ী সম্পদের পরিমাণ
স্থায়ী সম্পদের পরিমাণ যদি পূর্বের চেয়ে বৃদ্ধি পায়, স্থায়ী সম্পদের পরিমাণ পূর্বের চেয়ে বৃদ্ধি পাওয়া মানে স্থায়ী সম্পদের পরিমাণ পূর্বের চেয়ে বৃদ্ধি পাওয়া মানে সংশ্লিষ্ট সম্পদটি নতুন করে ক্রয় করা বোঝায়। সংশ্লিষ্ট সম্পদটি নতুন করে ক্রয় করা বোঝায়। যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদি আমাদের কোনো সম্পদ ক্রয় করা হয়েছে মর্মে অ্যাডজাস্টমেন্টে দেওয়াই থাকে তাহলে তার কোনো সমস্যা নেই। আর যদি অ্যাডজাস্টমেন্টগুলোর ভিতরে সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের ব্যাপারে যদি কিছুই বলা না থাকে তথাপিও কিন্তু সেখানে ক্রয় বিক্রয় হতে পারে, সেটা চিনব কী করে? যে স্থায়ী সম্পদের পরিমাণ যদি পূর্বের চেয়ে বৃদ্ধি পায় তাহলে বুঝতে হবে সংশ্লিষ্ট সম্পদটি নতুন করে ক্রয় করা হয়েছে। তারপরে আমি লিখতে চাচ্ছি স্থায়ী সম্পদের পরিমাণ পূর্বের চেয়ে হ্রাস পাওয়া মানে তাহলে স্থায়ী সম্পদের পরিমাণ পূর্বের চেয়ে হ্রাস পাওয়া মানে সংশ্লিষ্ট সম্পদটি বিক্রয় করা বোঝায়। সংশ্লিষ্ট সম্পদটি বিক্রয় করা বোঝায় বা বোঝাবে, একই কথা। তাহলে যদি সমন্বয়ের ভিতরে আমাদের সম্পত্তির ক্রয় এবং সম্পত্তির বিক্রয় স্পষ্ট করে লেখা থাকে তাহলে যা লেখা থাকবে তাই লিখতে হবে। আর যদি স্থায়ী সম্পদের ক্রয় বা স্থায়ী সম্পদের বিক্রয় এই ব্যাপারে যদি অ্যাডজাস্টমেন্টে কিছু বলা না থাকে তথাপিও সেখানে অর্থাৎ ওই স্থায়ী সম্পদটি ক্রয় হতে পারে, ওই স্থায়ী সম্পদটি আমাদের বিক্রয় হতে পারে। কখন ক্রয় হবে কখন বিক্রয় হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন আপনাদের জন্য। স্থায়ী সম্পদের পরিমাণ যদি পূর্বের চেয়ে বৃদ্ধি পায় তাহলে বুঝতে হবে সেই সম্পদটা নতুন করে ক্রয় করা হয়েছে। আবার স্থায়ী সম্পদের পরিমাণ যদি পূর্বের চেয়ে কমে যায় বা হ্রাস পায় তাহলে বুঝতে হবে সেই সম্পদটা আমাদের বিক্রয় করা হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য। তারপরে আসি পরবর্তী স্টেপটা হলো ডিপ্রিসিয়েশন। এটা অনেক সময় ঝামেলা করে, তো সেই ডিপ্রিসিয়েশনের বিষয়টি আমি আপনাদের ক্লিয়ার করে লিখে দিচ্ছি। সেটি হলো একই অঙ্কে বা একই প্রশ্নে যদি ডিপ্রিসিয়েশন এবং অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন দুটোই থাকে, একই অঙ্কে যদি ডিপ্রিসিয়েশন এবং অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন দুটোই থাকে, একই প্রশ্নে যদি ডিপ্রিসিয়েশন এবং অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন দুটোই থাকে তবে সেখান থেকে শুধুমাত্র ডিপ্রিসিয়েশন হিসাব নিকাশ করতে হবে। শুধুমাত্র ডিপ্রিসিয়েশন হিসাব নিকাশ করতে হবে। শুধুমাত্র ডিপ্রিসিয়েশন হিসাব নিকাশ করতে হবে। সেক্ষেত্রে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন কোনো কাজে লাগবে না। সেই ক্ষেত্রে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন কোনো কাজে লাগবে না, অর্থাৎ এখানে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন তখন কিন্তু ব্যবহার হবে না। তবে যদি প্রশ্নে ডিপ্রিসিয়েশন না থাকে,
যদি প্রশ্নে ডিপ্রিসিয়েশন না থাকে তবে সেক্ষেত্রে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশনকে কারেন্ট লাইবিলিটিস হিসাব করতে হবে। কারেন্ট লাইবিলিটিস হিসাব করতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন আপনাদের জন্য, তা হলো অনেক সময় এই ডিপ্রিসিয়েশনটাই ভুল হয়ে যায়, সেটি আমি ক্লিয়ার করার চেষ্টা করেছি। একই অঙ্কে যদি ডিপ্রিসিয়েশন এবং অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন দুটোই থাকে তাহলে মনে রাখবেন সেখান থেকে শুধুমাত্র ডিপ্রিসিয়েশনের কাজটা আমরা করব, সেই অঙ্কে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন কোথাও ব্যবহার হবে না, অর্থাৎ কোনো কাজেই আসবে না। আর যদি প্রশ্নটিতে ডিপ্রিসিয়েশন স্পেসিফিকলি না থাকে তখন কিন্তু অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশনকে কারেন্ট লাইবিলিটিস হিসাব করে অঙ্কটা সমাধান করতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন এটি ছিল। পরবর্তী অঙ্কটি ইনডাইরেক্ট মেথডে করতে হলে অবশ্যই প্রশ্নের নিট ইনকাম থাকতে হয়। প্রশ্নটি ইনডিরেক্ট মেথডে সমাধান করতে হলে প্রশ্নে অবশ্যই নিট ইনকাম থাকতে হয়। নিট ইনকাম থাকা আবশ্যক। যেটি ব্যাখ্যা করলাম, প্রশ্নটি ইনডিরেক্ট মেথডে সমাধান করতে হলে প্রশ্নে অবশ্যই নিট ইনকাম থাকা আবশ্যক। তবে যদি প্রশ্নে উক্ত নিট ইনকাম না থাকে, তবে আমাদেরকে তাহা অবশ্যই বের করে নিতে হবে। অর্থাৎ যেহেতু আমরা জানি অঙ্কটা দুটি মেথডে করা হয়, এই দুইটি মেথডের মধ্যে ইনডিরেক্ট মেথড একটি। এই ইনডিরেক্ট মেথডে অঙ্কটা যখন আপনি সমাধান করবেন অবশ্যই প্রশ্নটিতে নিট ইনকাম থাকা আবশ্যক। কিন্তু দেখা গেল আমাদের নিট ইনকাম কোথাও দেওয়া নাই প্রশ্নটির ভিতরে, তাহলে নিট ইনকাম যদি না থাকে তাহলে নিট ইনকাম ছাড়া কখনো ইনডিরেক্ট মেথড করা যাবে না। তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, নিট ইনকামটা অঙ্কের সাথে আপনাকে বের করে নিতে হবে। সেই ক্ষেত্রে নিট ইনকামের সূত্রটি হলো আমাদের ক্লোজিং রিটেন আর্নিং ব্যালেন্স প্লাস ক্যাশ ডিভিডেন্ড মাইনাস ওপেনিং রিটেন আর্নিং ব্যালেন্সটা লিখলেও হবে, না লিখলেও হবে। তাহলে আমরা যে বিষয়টি এখানে উত্থাপন করলাম যে প্রশ্নটিতে নিট ইনকাম থাকতে হবে কখন, যখন অঙ্কটি ইনডিরেক্ট মেথডে আমি করব। ইনডিরেক্ট মেথডে করতে গেলে নিট ইনকাম থাকা আবশ্যক, কিন্তু প্রশ্নে যদি নিট ইনকামটা না থাকে তাহলে অঙ্কটা কিন্তু আমরা শুরু করতে পারবো না। এই কারণেই বলা হয়েছে যে নিট ইনকামটা অবশ্যই না থাকলে বের করতে হবে। সেই ক্ষেত্রে নিট ইনকাম বের করার সূত্র ক্লোজিং রিটেন আর্নিংস প্লাস ক্যাশ ডিভিডেন্ড মাইনাস ওপেনিং রিটেন আর্নিংস। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন, যেটি আমাদের গুরুত্বের সহিত আপনাকে লিখতে হবে। এখন আসি ইনডিরেক্ট মেথডের যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের যে ছকটি হবে আমাদের, সেই ছকটি আমি আপনাদের দেখাচ্ছি। সেটি হলো, প্রথমেই আপনি লিখবেন
এবিসি লিমিটেড, আসলে এটা এবিসি লিমিটেড নয়, প্রশ্নে যে কোম্পানির নামটা থাকবে সেই নামটি আপনি এখানে লিখবেন। তারপরে লিখবেন আপনি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, তারপরে লিখবেন আন্ডার ইনডিরেক্ট মেথড। দুটি মেথড হয়, আজকে আমি আপনার ইনডিরেক্ট মেথড নিয়েই কথা বলছি। তাহলে এবিসি লিমিটেড করে আপনাদের একটি ছকের আশ্রয় নিতে হবে, যে ছকটি আপনারা অবশ্যই পেন্সিলে করতে পারেন। 2টি টাকার কলাম বেষ্টিত একটি ছক হবে আমাদের। এই 2টি টাকার কলাম বেষ্টিত ছকের মধ্যে আপনি প্রথমেই লিখবেন অ্যাকাউন্ট টাইটেলস। এটা আপনি অ্যাকাউন্ট টাইটেলস লিখতে পারবেন, ডিটেলস লিখতে পারবেন, পার্টিকুলার্স লিখতে পারবেন। তারপরে হবে আমাদের অ্যামাউন্ট টাকা, এটিও হবে আমাদের অ্যামাউন্ট টাকা। শুধু টাকা লেখা যাবে, শুধু অ্যামাউন্টও লেখা যাবে, তবে অ্যামাউন্ট টাকা লিখলে বেশি ভালো হবে। তাহলে আমরা আগেই বলেছিলাম এর স্টেপ আছে আমাদের 4টি। প্রথম স্টেপটি হলো আমাদের ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। এই ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসের ভিতরে শুধুমাত্র একটি লাইন বসবে, তার নাম নিট ইনকাম, এবং এই নিট ইনকামটা সরাসরি শেষ কলামে গিয়ে বসবে। তারপরে আমি বি নাম্বারে যাচ্ছি। বি নাম্বারটা হলো আমাদের ক্যাশ ফ্লো ফ্রম অ্যাডজাস্টমেন্ট টু রিকনসিল। এটি কিন্তু অনেকেই দেখিয়ে দেয় না, শুধুমাত্র অপারেটিং অ্যাক্টিভিটিসের ভিতরেই এর উপাদানগুলো লিপিবদ্ধ করে, সেটাও রাইট, তবে এটা করলে বেশি ভালো হয়। এখানে আমাদের অ্যাডজাস্টমেন্ট টু রিকনসিলের ভিতরে 7টি লাইন বসবে। তার মধ্যে প্রথমটা হলো আমাদের ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস। এটি আমাদের প্রথম ঘরে টাকাটা হয়ে যাবে, আমি আপাতত স্টার চিহ্ন দিয়ে টাকার পরিমাণকে বুঝিয়েছি। তারপরে আসবে আমাদের লস অন সেলস, অর্থাৎ বিক্রয়জনিত ক্ষতি হয়েছে। তারপরে আসবে আপনার গেইন অন সেলস শব্দের অর্থ হলো বিক্রয়জনিত মুনাফা। এই বিক্রয়জনিত মুনাফাটা মনে রাখবেন নেগেটিভ হবে। তারপরে আমাদের আসবে ইনক্রিজ ভ্যালু অফ কারেন্ট অ্যাসেটস। এখানে আসতেছে আমাদের ইনক্রিজ ভ্যালু অফ কারেন্ট অ্যাসেটস, এটাও আমাদের নেগেটিভ হবে। তারপরে আসবে আমাদের ডিক্রিজ ভ্যালু অফ কারেন্ট অ্যাসেটস। ইনক্রিজ কারেন্ট অ্যাসেট যদি আমার নেগেটিভ হয়ে থাকে, তাহলে ডিক্রিজ কারেন্ট অ্যাসেটস কিন্তু আমাদের পজিটিভ হয়ে যাবে। একটি যদি হয় পজিটিভ, অপরটা হবে নেগেটিভ। তারপরে আমাদের আসবে ইনক্রিজ ভ্যালু অফ কারেন্ট লাইবিলিটিস। এটাও হবে আমাদের পজিটিভ। তারপরে আমি লিখব ডিক্রিজ ভ্যালু অফ কারেন্ট লাইবিলিটিস, অর্থাৎ যখন চলতি দায়ের পরিমাণ আমার কমে যায়, চলতি দায়ের পরিমাণ তখনই কমে যখন আমি টাকা পরিশোধ করি, আর যখন আমি টাকা পরিশোধ করি তখন সেটা নেগেটিভ হয়ে যাবে। এই টাকাটা যোগ বিয়োগ করে আপনাকে শেষ কলামে দেখাতে হবে, অর্থাৎ 2 নাম্বার কলামে দেখাতে হবে। তবে সেটি আমাদের নেগেটিভও হতে পারে, সেটি আমার পজিটিভও হতে পারে, তার উপর ডিপেন্ড করবে এখানে যে 7টি আইটেম আপনি লিখেছেন, এই 7টি আইটেমের প্লাস মাইনাস করে যে ফিগারটি আসবে সেটি আপনি এখানে দেখাতে পারবেন প্রিয় বন্ধুরা। এখন আমি আপনাদের দেখাচ্ছি, এখন আমি দেখাবো আপনাদের
সি নাম্বার আইটেম, এখানে 4টা স্টেপ পার করতে হয়, যেটি আপনারা ইতিমধ্যে জেনেছেন। এই 4টি স্টেপের মধ্যে অলরেডি আমি 2টি স্টেপ লিখেছি। এখন আমি সি নাম্বার স্টেপটি দেখাবো। তা হলো ক্যাশ ফলো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এখানে আমাদের প্রথমেই যে বিষয়টি আসবে তা হলো সেলস অফ ফিক্সড অ্যাসেটস, যেটি আমি আপনাদের তারকা চিহ্নিত করে প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম। তাহলে সেলস অফ ফিক্সড অ্যাসেটস যদি আমি বিক্রয় করি, নগদ টাকা আমার পকেটে আসবে, অতএব সেটা পজিটিভ হবে। তারপরে আসতেছে আমাদের পারচেজ অফ ফিক্সড অ্যাসেটস। আমি যদি স্থায়ী সম্পত্তিগুলো ক্রয় করি, স্থায়ী সম্পত্তি আমার নিকট আসবে, কিন্তু নগদ টাকা কিন্তু আমার কাছ থেকে চলে যাবে। তাহলে এই স্থায়ী সম্পদের ক্রয় বিক্রয়গুলোই শুধুমাত্র বিক্রয় করলেই, বা স্থায়ী সম্পদের ক্রয় বিক্রয়গুলোই শুধুমাত্র আমাদের এই ইনভেস্টিং অ্যাক্টিভিটিজের উপাদান হয়ে ব্যবহার হয়। আমি সর্বশেষ স্তর ডি নাম্বার সেটা দেখাচ্ছি। সেটা হলো ক্যাশ ফলো ফ্রম ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস। এখানে ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিসের উপাদান হবে আমাদের মূলত 3টি, কিন্তু ব্যবহার হবে 4বার। সেটা হলো প্রথমেই হলো ক্যাশ ডিভিডেন্ড মানে নগদ লভ্যাংশ, পেইড মানে প্রদান করা। তাহলে আমি যেহেতু লভ্যাংশ প্রদান করেছি, আমি যদি লভ্যাংশ প্রদান করি তাহলে নগদ টাকা আমার কাছ থেকে চলে যাবে, অতএব এটি প্রথম কলামে নেগেটিভ হবে। তারপরে আসবে আমাদের পেইড বন্ডস পেবল। এটা সাধারণত প্রশ্নে বলাই থাকে। পেইড বন্ডস পেবল, আমি যদি কোথাও পেইড করি তাহলে সেটাও কিন্তু আমার নেগেটিভ হবে। তারপরে আসতেছে আমার ইস্যু বন্ডস পেবল। এখানে একটি কথা বলাই ভালো, একই অঙ্কে কিন্তু বন্ডস পেবল পেইড হবে না, আবার ইস্যুও হবে না। হয় পেইড হবে নতুবা ইস্যু হবে। পেইড হলে নেগেটিভ, ইস্যু হলে পজিটিভ। তারপরে আসতেছে আমার ইস্যু কমন স্টক, অর্থাৎ কমন স্টক যদি ইস্যু করা হয় তাহলে আমার কাছে টাকা চলে আসবে, এটা পজিটিভ হয়ে যাবে। তাহলে এই উপাদান কয়েকটি যোগ করে আমরা দ্বিতীয় কলামে অর্থাৎ শেষ কলামে দেখাবো। শেষ কলামের 4টা টাকা হয়েছে পরপর, সেই 4টা টাকা আমি পরপর যোগ করব। 4টি টাকা পরপর যোগ করে যে বিষয়টি আমি পাবো তার নাম চেঞ্জ ইন ক্যাশ ব্যালেন্স। এই সর্বশেষ কলামের 4টি টাকা যদি আমি যোগ করি পর্যায়ক্রমে, এই 4টি টাকা পর্যায়ক্রমে যোগ করলে আসবে চেঞ্জ ইন ক্যাশ ব্যালেন্স। আর এর সাথে সর্বদাই আমাদের অ্যাড করতে হবে ওপেনিং ক্যাশ। আমাকে ওপেনিং ক্যাশ। এই ওপেনিং ক্যাশ আমাদের শেষ কলামে চলে যাবে। শেষ কলামে যাওয়ার পরে টাকাটি যোগ হবে, যোগ হওয়ার পরে যে ব্যালেন্সটা আমার আসবে তার নাম হবে আমার ক্লোজিং ক্যাশ। একটি কথা মনে রাখবেন, আপনার খাতায় আসা ক্লোজিং ক্যাশ এবং বইয়ে থাকা ক্লোজিং ক্যাশ কিন্তু মিলে যাবে। আর যখনই আপনাদের এই ক্যালকুলেশন করে যে ক্লোজিং ক্যাশটি আসবে এবং প্রশ্নে থাকা যে ক্লোজিং ক্যাশটি থাকবে, সেই 2টি ক্যাশ যদি একই হয় তাহলে বুঝবেন আপনার অঙ্কটি সমাধান হয়ে গেছে। আর যদি একই টাকা না হয় তাহলে বুঝবেন কোথাও না কোথাও আপনার যোগ বিয়োগ করতে ভুল হয়েছে, ক্যালকুলেশন করতে ভুল হয়েছে। সেই বিষয়গুলো আপনাকে খেয়াল করতে হবে গুরুত্ব দিয়ে, প্রিয় বন্ধুরা। এখন আমি আপনার ইনডিরেক্ট মেথড অঙ্কটা করতে গেলে গুরুত্বপূর্ণভাবে 4টা টার্গেট আপনাকে পূরণ করতে হবে। সেই 4টি টার্গেট আমি লিখে দিচ্ছি। তাহলে অঙ্কটি যখনই আপনি ইনডিরেক্ট মেথডে করবেন তখনই আপনাকে গুরুত্বপূর্ণভাবে 4টা টার্গেট পূরণ করতে হবে। সেই 4টি গুরুত্বপূর্ণ টার্গেট আমি আপনাদের লিখে দিচ্ছি, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং লিখবেন এবং তা অনুসারে অধ্যয়ন করবেন। তাহলে অঙ্কটি ইনডিরেক্ট মেথডে করতে
হলে টার্গেট সমূহ, তাহলে টার্গেট সমূহটা কি, আসলে কোন প্রক্রিয়ায় কিভাবে অঙ্কটা আপনি স্টার্ট করবেন সেটাকে আমি টার্গেট বলেছি। 1 নাম্বার টার্গেট, প্রশ্নে থাকা দুটি সাল লক্ষ্য করা। প্রশ্নে থাকা দুটি সাল লক্ষ্য করা। প্রশ্নে থাকা দুটি সাল লক্ষ্য করা। যে সালটি আগের হবে তাকে ওপেনিং এবং পরের সালকে ক্লোজিং হিসাব করতে হবে। প্রিয় বন্ধুরা, এখানে একটি কথা লক্ষণীয় বিষয়, তা হলো প্রশ্নে যে পাশাপাশি দুটি সাল দেওয়া থাকবে, মনে রাখবেন যে সালটি বাংলাদেশে আগে এসেছিল তাকে আমরা ওপেনিং সাল বলবো, আর যে সালটা পরবর্তীতে এসেছে বা শেষের দিকে এসেছে তাকে আমরা কিন্তু ক্লোজিং সাল বলবো। এই ওপেনিং সাল এবং ক্লোজিং সাল যদি আপনি সঠিকভাবে নিরূপণ করতে না পারেন তাহলে কিন্তু ইনক্রিজ ডিক্রিজগুলো ধরতে পারবেন না। এই কারণেই সর্বপ্রথম টার্গেট দিয়ে দেখতে হবে, নজর দিতে হবে, যে খেয়াল করতে হবে যে কোন সালটি বাংলাদেশে আগে এসেছিল এবং কোন সালটি বাংলাদেশে পরে এসেছিল। তাহলে যে সালটি আগে এসেছিল তাকে বলবো আমরা ওপেনিং, আর যে সালটা পরে এসেছে তাকে বলবো আমরা ক্লোজিং। এই ওপেনিং এবং ক্লোজিংটা কেন ধরবো? শুধুমাত্র কারেন্ট অ্যাসেটস বা কারেন্ট লাইবিলিটিজের ইনক্রিজ এবং ডিক্রিজকে সঠিক নিয়ে আসার জন্য। অর্থাৎ কারেন্ট অ্যাসেটস, কারেন্ট লাইবিলিটি করে ইনক্রিজ বা ডিক্রিজের ব্যাপার আছে, সেই ইনক্রিজ বা ডিক্রিজ আসলে ডিপেন্ড করে কার উপর? এই ওপেনিং সাল এবং ক্লোজিং সালের উপর। প্রিয় বন্ধুরা, দ্বিতীয় টার্গেট ইনকাম স্টেটমেন্ট ফলো করা। দ্বিতীয় টার্গেট ইনকাম স্টেটমেন্ট ফলো করা এবং এখান থেকে শুধুমাত্র চারটি বিষয় হিসাবে আনতে হবে। 1 নাম্বার নেট ইনকাম, 2 নাম্বার ডিপ্রিসিয়েশন, 3 নাম্বার লস অন সেলস, 4 নাম্বার গেইন অন সেলস। তাহলে এখানে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হলো একটা ইনকাম স্টেটমেন্টের মধ্যে অনেকগুলো উপাদান থাকতে পারে, তবে সেই অনেকগুলো উপাদান আমাদের হিসাবে আসবে না। শুধুমাত্র 4টি উপাদান আমরা হিসাবে নিয়ে আসব। 1 নাম্বার নেট ইনকাম, 2 নাম্বার ডেপ্রিসিয়েশন, 3 নাম্বার লস অন সেলস, 4 নাম্বার গেইন অন সেলস। 3 নাম্বার টার্গেট হলো অ্যাডজাস্টমেন্টের উপাদানগুলোর যথাযথ প্রয়োগ নিশ্চিত করা। অর্থাৎ আপনি প্রথমে টার্গেট দিয়েছেন 2টি সাল, তারপরে টার্গেট দিয়েছেন ইনকাম স্টেটমেন্ট, আর ইনকাম স্টেটমেন্টের টার্গেটগুলো যখন ফিল আপ হবে তখন টার্গেট দিতে হবে আপনার অ্যাডজাস্টমেন্টগুলোকে। আর অ্যাডজাস্টমেন্টের বিষয়গুলো কি বলা হয়েছে? অ্যাডজাস্টমেন্টের উপাদানগুলো যথাযথভাবে প্রয়োগ নিশ্চিত করতে হবে। 4 নাম্বার ব্যালেন্স শিটের অলিখিত দফাগুলোর প্রয়োগ নিশ্চিত করা। 4 নাম্বার টার্গেট হবে ব্যালেন্স শিটের অলিখিত দফাগুলোর প্রয়োগ নিশ্চিত করা।
ব্যালেন্স শিটের অলিখিত দফাগুলোর প্রয়োগ নিশ্চিত করা। তাহলে দেখেন, ব্যালেন্স শিটের অলিখিত দফা বলতে আমরা কি বুঝি? ব্যালেন্স শিটের এমন কিছু উপাদান আছে যে সমস্ত উপাদানগুলো হয়তোবা ইনকাম স্টেটমেন্ট দেখে লিখে ফেলেছি অথবা অ্যাডজাস্টমেন্ট দেখে দেখে লিখে ফেলেছি, আর যেগুলো অ্যাডজাস্টমেন্ট বা ইনকাম স্টেটমেন্ট বা ব্যালেন্স শিটে নেই, অর্থাৎ আছে অথচ ব্যবহার হয়নি, এইরকম বিষয়গুলোকেই আমরা বলছি ব্যালেন্স শিটের অলিখিত দফাগুলো। তাহলে ব্যালেন্স শিটের অলিখিত দফাগুলোকে প্রয়োগ নিশ্চিত করা। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছিলাম, উপস্থিত হয়েছিলাম ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ইনডিরেক্ট মেথডকে আলোচনা করবার লক্ষ্যে। আমি যেভাবে নিয়ম শৃঙ্খলাগুলো আপনাদেরকে লিখে দিলাম, এগুলো যদি আপনারা ভালোভাবে চর্চা করেন, আয়ত্ত করেন, তাহলে নিঃসন্দেহে আপনারা অঙ্কটা অত্যন্ত সহজবদ্ধভাবে করতে পারবেন। তাহলে আজকে আমি বিদায় নিচ্ছি আপনাদের এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ইনডিরেক্ট মেথডের পর্ব থেকে। দেখা হবে আবারও আপনাদের সাথে অন্য কোনো ক্লাসে, অন্য কোনো সময়। সে নাগাদ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।